দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এমন একটি সময় কথা বলছিলাম যখন পুরো বিশ্ব একটা অস্থির সময় পার করছিল, অর্থাৎ এই কথাগুলোর কয়েক সেকেন্ড আগেই শেষ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম। ইরানকে তিনি 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলেন সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ঠিক 1 ঘন্টা আগে স্বস্তির যে খবরটি এসেছে সেটি হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেয়া প্রস্তাব অনুযায়ী দুপক্ষই অর্থাৎ আমেরিকা এবং ইরান দুই পক্ষই একটি 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধবিরতির প্রস্তাব তারা অ্যাকসেপ্ট করেছে। এটির মাধ্যমে পুরো বিশ্ব হাঁপ ছেড়ে বেঁচেছে এই অর্থে বলা হচ্ছিল, কারণ আজকে সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টুইটটি করেছিলেন সেই টুইটে তিনি বলেছিলেন যে পুরা ইরানিয়ান সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে এবং এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে কখনো তারা সেইখান থেকে ব্যাক করতে পারবে না, ফিরতে পারবে না, যেটি পুরো বিশ্ব জুড়েই চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। কি হচ্ছে রাত 8টায় আমেরিকান সময়, সেটি নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে 1 ঘন্টা আগে যে প্রস্তাবটি এসেছে সেখানে বলা হয়েছে আমেরিকার পক্ষ থেকে তারা 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে, তবে একটি কঠিন শর্ত আছে, সেটি হলো হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আগের মতো সবাই করতে হবে। অন্যদিকে ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তারা বলছে হ্যাঁ আমরা পাকিস্তানের প্রস্তাবটি অ্যাকসেপ্ট করেছি, আমাদের ট্রিগার, আমাদের হাত, আমাদের আঙ্গুল ট্রিগারেই থাকবে। যদি শত্রুপক্ষ কোনো রকম শর্তগুলো নিয়ে কোনো অর্থাৎ মেনে চলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখায় কিংবা অমান্য করে, তবে আমরা আবার ফুল ফোর্সে আক্রমণে ফিরে যাব। অর্থাৎ এটি বেশ স্নায়ুযুদ্ধকালীন সময়ের মতো এমন একটা সময় যে দুই পক্ষই সম্মত হয়েছে, তবে দুপক্ষই কিছু শর্ত দিয়ে রেখেছে। এই অবস্থায় দুনিয়ার মানুষ কিংবা যারা যুদ্ধ নিয়ে বিভিন্ন রণক্ষেত্র রণকৌশল নিয়ে বিশ্লেষণ করেন তারা বলছেন যে এটি হতে পারত, অর্থাৎ আমেরিকা আক্রমণটি করতে পারত, কিন্তু চাইলেও এটি হয়তো সম্ভব হতো না। তাই দুপক্ষরই মুখ রক্ষা হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন যে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন সেখানে 2 ব্যক্তির নাম উল্লেখ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের নাম বলেছেন যে তাদের কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা নতুন হাঁপ ছেড়ে দেওয়া পরিস্থিতিতে আগামীতে কি অপেক্ষা করছে এবং কি হতে পারত এইসব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে, এবং এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো কেমনটা বোধ করছিলেন, কিংবা কতটা অস্বস্তিতে ছিলেন, কতটা স্বস্তিতে আছেন, কিংবা আদৌ কোনো অস্বস্তিতে ছিলেন কিনা? আমি খুব অস্বস্তিতে ছিলাম না। ওকে, কারণ আমি জানি যে একটা টার্ম আপনারা জানেন সেটা, যেটাকে টাকো বলা হয়, টাকো ট্রেড। ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। কাজে আমি জানতাম যে উনি যতটা ব্লাস্টার করছেন, হ্যাঁ, বম্বাস্টিক শব্দ ব্যবহার করছেন, প্রোফেনিটি ব্যবহার করছেন, কিন্তু এগুলো হয়তো তার একটা ট্যাকটিক্যাল, মানে এটাকে উনি মনে করেন ট্যাকটিক্স, কিন্তু এটা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এটা তার নিজস্ব ট্যাকটিক্স, এর মাধ্যমে উনি কাজ করতে চান। মানে আমি দুটো জিনিস লক্ষ্য করলাম এই সমস্ত ব্যাপারে। একটা হলো যে কোনো নেগোসিয়েশনসে কিংবা কোনো একটা ব্যাপারে হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। প্রিটেন্ড করেন যে উনি খুব আনপ্রেডিক্টেবল, একবার একটা কথা বলেন আবার আর একটা বলেন, মানে সকালে একটা, বিকেলবেলা একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, এমনকি 1 ঘন্টার মধ্যে 3-4 বার চেঞ্জ করে ফেলে। কিন্তু এই এই 48 ঘন্টা নিয়ে আপনার মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল যে না এই 48 ঘন্টায় তিনি জাস্ট আগের মতো হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে থেমে থাকবেন, কিছু করবেন না, এমনটি মনে হচ্ছিল, নাকি একটু সিরিয়াস ছিল এবারে বিষয়টিতে? না, আমার সেটাই মনে হচ্ছিল। কারণ ওকে, সে যে ধমকানিটা দিয়েছে, যেটা সে করবে বলছিল, দ্যাট ইজ মানে ইম্পসিবল। মানে একটা সভ্যতা, ইরানের 90 মিলিয়ন পপুলেশন, আপনি 4 ঘন্টার মধ্যে সব শেষ করে দেবেন, মানে স্টোন এজে নিয়ে যাবেন, এটা তো ফিজিক্যালি ইজ নট পসিবল। হ্যাঁ, কাজে এই ব্যাপারে আমি খুব একটা, মানে আমেরিকার শক্তি মারাত্মক। হ্যাঁ, আমরা এখানে সবচেয়ে পৃথিবীর মানে সামরিক ইসে ক্যাপাসিটিতে, সমর্থে
আমরা পৃথিবীতে আনপ্যারালাল, আমাদের সঙ্গে কারো কোনো কম্পারিজন হয় না। কিন্তু তা সত্ত্বেও 90 মিলিয়নের একটা বিরাট দেশকে আপনি স্টোন এজে নিয়ে যাবেন 4 ঘন্টায়, মানে 8টা থেকে 12টার ভেতরে, এটা সম্ভব না। এবং এটা একটা ব্লাস্টার। এই জন্য আমি এতে কিন্তু খুব একটা দুশ্চিন্তা করিনি, বরং আমি ওই টাকো ট্রেড কিছুটা ওকে করার চেষ্টা করেছি। ওকে আমরা আমরা আপনার কাছে আসবো। আমরা একটু একই প্রশ্ন নিয়ে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যেতে চাই, আপনার কাছে একটু শুনতে চাই বিষয়টা কতটা উদ্বেগের ছিল, যতটা সহজ করে দেখা হচ্ছিল অতটা সহজ ছিল কিনা, নাকি যতটা কঠিন করে দেখা হচ্ছিল এতটা কঠিন হওয়ার কথা ছিল না? আচ্ছা, আমার রেশনাল ব্রেইন বলছিল যে এটা অসম্ভব, কারণ যেই মাত্র ইরানকে আক্রমণ করা হবে সেই মাত্র ইরান কিন্তু আপনার এই যে গালফ দেশগুলোকে এবং ইসরায়েলের উপর প্রচন্ড আক্রমণ করবে। তারা যে যে মারণাস্ত্র এখনো তারা ব্যবহার করেনি তারা সব শুরু করে দিবে, কারণ তাদের আর হারানোর এখনো কিছু নাই। তো সেটা তো সে একদম মরিয়া হয়ে যাবে। কিন্তু এইটা, এবং আমি জানি এটা করলে এটা পৃথিবীর জন্য একেবারে সারা পৃথিবীর, শুধু অর্থনীতি না, সারা পৃথিবী, যেমন আমরা কোভিডের সময় পৃথিবী একদম থমকে গেছিল, এবার শুধু থমকে যেত না, আপনার অর্থনীতি অনেক সংকীর্ণ হয়ে যেত, অনেক কিছু হতো। কিন্তু আমি এটা ভয় পাচ্ছিলাম যে এখানে তো আমরা শুধু র্যাশনালি চিন্তা করলে চলবে না, কারণ একজন ডিসিশন মেকার সে একদমই র্যাশনাল না। হ্যাঁ, তার অনেক ট্যাকটিক স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু সিম্বলিক ভাবেও যদি একটা ট্যাকটিক্যাল কোনো কিছু করে, নিউক্লিয়ার বা যেটা বলে নিউক্লিয়ারের কাছাকাছি, হ্যাঁ, তাও তো প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হবে। তারপরে অলরেডি যে পরিমাণ আপনার আবহাওয়ার যে ক্ষতি হয়েছে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল যে সব জায়গায়, ইরানে, আপনার গালফ স্টেট গুলোতে, অর্থনীতিতে ইসরায়েলিতে। সবচেয়ে বড় যে সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। না না, শুধু অর্থনীতি না, এই সমস্ত এলাকা এখন যারা আছে তাদের কিন্তু পরে অনেক অসুখ বিসুখ হবে। তারপরে এগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এগুলো তো এমন ধরনের আপনার বিধ্বংসী জিনিস, এগুলো তো আপনার যখন বাতাসে ছড়াবে অনেক কিছু হতে পারে। তো আমি সেই কারণে ভয় পাচ্ছিলাম। এবং আরেকটা জিনিস নিয়ে আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমরা লাস্ট যেই ঘটনাটি দেখলাম যেখানে একজন, যেটা আমেরিকা বলছে যে একজন আপনার পাইলটকে উদ্ধার তারা এরকম মানে এরকম প্রচুর বীরত্বের সাথে করেছে, কিন্তু আসল কাহিনী হলো ওখানে শুধু পাইলটকে যেটা উদ্ধার করেছে সেটা সত্যি, কিন্তু সেটার পাশাপাশি ওখানে আসলে আরেকটা অভিযান চালানো হয়েছিল যাতে এনরিচ ইউরেনিয়ামটা তারা দখল করে নিয়ে আসতে পারে, এবং সেটি ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতাগুলো কিন্তু ট্রাম্পকে অনেক রাগিয়ে দেয়, এবং উনিও যে কোনো ভাবে এই এই জায়গাটা থেকে উনি সরে আসতে চাচ্ছে। উনি একটা ভিক্টরি ঘোষণা করে উনি চলে আসতে চাচ্ছে, কিন্তু এটা উনি কোনোভাবেই পারছেন না। তো আমি ভাবছিলাম যদি সিম্বলিকও কোনো কিছু করে এই ভিক্টরিটা ঘোষণা করে, তো আমি এরকম মানে ডক্টর সারওয়ারের মতো আমার এত কনফিডেন্স নাই। আমি ভীত ছিলাম, কিন্তু এটা সারা পৃথিবীর জন্য খুবই খারাপ হতো। এবং একবার যদি কোনো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার যে কোনো দেশ এটা শুরু করে, আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে অনেক দেশের এখন এই শক্তি নিউক্লিয়ার আছে। আছে, তারা অপেক্ষা আছে, মানে হামলা করার জন্য তাদের হাত অনেক সময় নিষ্পিস করছে যে কেউ একজন শুরু করুক। তারপরে যখন যা হবে তার উপর কারোরই কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না। হ্যাঁ। এবং জেডি ভান্সের ভাইস প্রেসিডেন্ট যখন মন্তব্যটা এলো যে এবারে হামলায় এমন একটা অস্ত্র ব্যবহার করা হবে যেটি এর আগে কখনো আমেরিকা ব্যবহার করেনি, তখনই কিন্তু এই গুজবটা ছড়িয়ে পড়ছিল, এই আতঙ্কটা তৈরি হচ্ছিল। যদিও হোয়াইট হাউস থেকে বলছিল যে একমাত্র প্রেসিডেন্টই জানেন, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এটি করেছেন। আমি এখানে একটা কথা যোগ করতে চাই, যেটা ডক্টর সারওয়ার বলছিলেন টাকোর কথা, হ্যাঁ, যে যেখানে ট্রাম্প প্রতিটা সময়, ট্রাম্প কিন্তু এটা নিয়ে ষষ্ঠবারের মতো উনি পিছালেন, কিন্তু আমরা যদি এর বিপরীতে ইরানের অবস্থানগুলো দেখি, ওদের প্রথম থেকে যে অবস্থান সেখানে কিন্তু একদমই দৃঢ়ভাবেই আছে, সেখান থেকে কিন্তু তারা সরেনি, বরং তাদের আমেরিকার যে 15 পয়েন্টের দাবি ছিল তার বিরুদ্ধে তারা প্রথমে 5টা পয়েন্ট বলেছিল, এখন কিন্তু পয়েন্ট আরো বেড়েছে। এবং আমি বলবো এখন যদি এই শান্তি রক্ষার পরেও এটা যদি একটা টেম্পোরারি থেকে আস্তে আস্তে সেমি টেম্পোরারি, সেমি পার্মানেন্ট জায়গাতেও যায়, তারপরও পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। এবং এই 2 সপ্তাহ হয়তো হরমুজ প্রণালী সবাইকে ব্যবহার করতে দিবে, কিন্তু একটা পর্যায়ে ইরান এবং ওমান একত্রিত হয়ে তারা এখান থেকে তারা টাকা আয় করবে, এবং এটা কেউ আর রোধ করতে পারবে না। কিন্তু এটা কতটা সম্ভব হবে, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা স্যার আপনার কাছে শুনি, ছোট করে শুনি। সেটি হলো যে আপনি এখন
শান্তি পরিস্থিতি কিংবা যুদ্ধবিরতি যেহেতু মেনেছেন, সেই কারণে আপনি হরমুজটা ব্যবহার করতে দিচ্ছেন। কিন্তু আপনি যখনই হরমুজটা আটকাতে যাবেন এবং সেইখান দিয়ে আমেরিকান জাহাজ চলতে হবে ডলারের বিনিময়ে, টাকা দিয়ে, সেটিকে আমাদের প্রেসিডেন্ট কোনোভাবে মানবেন? তখন তো আবার নতুন করে একটা যুদ্ধ হওয়ার মতো এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে এবং দেশের মানুষের সমর্থন নিয়ে যুদ্ধ শুরু করার মতো সুযোগ তিনি পাবেন। না না, ব্যাপারটা কি যে হরমুজকে আটকে ওখানে টোল আদায় করাটা, এটা আন্তর্জাতিক আইন যেটা আছে সামুদ্রিক জাহাজ চলাচলের, জি, আমার যতটা আমার ধারণা আছে, আমি আই এম নট অ্যান এক্সপার্ট ইন ল, কিন্তু আমি যতটা জানি তাতে মনে হয় সেটা একটা বেআইনি কাজ। না মানে এইখানে আমি একটু আপনাকে সহযোগিতা করি। 1982 সালে জাতিসংঘের যে সামুদ্রিক জাহাজ চলাচল নীতিমালাটা করা হয়েছিল, সেটি এখানে বলা হচ্ছিল যদি কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হয় তাহলে যে কোনো বাণিজ্যিক কিংবা যুদ্ধ জাহাজ তারা সেই অঞ্চলে আটকে দিতে পারবে যদি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়। এবং মজার বিষয় হলো আমেরিকা এবং ইরান দুটো দেশই এই কনভেনশনে স্বাক্ষর করলো, তারা সেটিকে রেটিফাই করেনি, অর্থাৎ আইন সেখানে খাটবে না যেহেতু তারা রেটিফাই করেনি। না, রেটিফাই না করলে যেহেতু এটা কমন, মানে পৃথিবীর অনেক দেশ এটাকে মানে, হ্যাঁ, এবং এটাই কিন্তু সমুদ্রে চলাচলের ব্যাপারে সবাই ফলো করে, যদিও এরা রেটিফাই করেনি। কিন্তু তা সত্ত্বেও এটার যে মরাল এবং এথিক্যাল এবং কনভেনশনাল যে ব্যাপারটা চলছে, তাতে এটাকে ভন্ডুল করাটা কঠিন ব্যাপার। আরো একটা ব্যাপার যে আপনি সিকিউরিটির ব্যাপার যা বললেন, হ্যাঁ, নিরাপত্তা, দেশের নিরাপত্তা সেটা এক, আর টোল আদায় করা অন্য ব্যাপার। দুটো কিন্তু এক জিনিস না। আপনি নিজের নিরাপত্তার জন্য অন্যের কাছ থেকে টোল আদায় করতে পারেন না। কাজেই আমার যেন মনে হয় যে টোল আদায়টা হয়তো কতটা টিকে যায় সেটা আমার সন্দেহ রয়েছে। আমার যেন মনে হয় যে ইরান হয়তো সেটা, ইরান যেটা আমার যা মনে হচ্ছে, ইরানের যে 10 পয়েন্টস আমি পড়েছি ভালো করে, তাতে আমি দেখলাম যেটা এখন এর সঙ্গে আছে, ডোনাল্ড ট্রাম্প ওটাকে চেক করছে যে সে, এবং কিন্তু আরো একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প ওই 10 পয়েন্টস এর কিন্তু প্রশংসা করেছে এই কিছুক্ষণ আগে সে বলছে যে ওই 10 পয়েন্ট যেটা ইরানের দাবি সেটাকে তার রিজনেবল মনে হচ্ছে। আমার মনে হয় যে মানে ওই দাবির যে মেইন ব্যাপারটা, যে অ্যাগ্রেশন করা যাবে না, যেমন এবারের যুদ্ধটা তো ইরান শুরু করেনি, ইরান তো বৈঠকে ছিল এবং সে পিস ট্রিটি মেনে নিচ্ছিল, এবং কাতার যে মিডিয়েট করছিল সে কিন্তু ঘোষণাও দিল যে কিছুক্ষণের মধ্যে এটা সই হয়ে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু এই আক্রমণ করে ফেললো, মানে এই আলোচনার কে একটা কাভার নিয়ে আক্রমণ করলো। কাজে আমার যেন মনে হয় যে এই ধরনের অ্যাগ্রেশন ভবিষ্যতে যাতে ইরানের উপরে না হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য 10 পয়েন্টস। আরো একটা ব্যাপার যে ইরানের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে, সেই স্যাংশনের জন্য তার অর্থনীতি দারুণভাবে বিপর্যস্ত হয়েছে। তা সত্ত্বেও যেহেতু ইরানের জনগণ ভেরি হাইলি কোয়ালিফাইড পিপল, কিন্তু মানে এই যুদ্ধের পরে তো সেটি চরম আকার ধারণ করেছে। এই যুদ্ধে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে, যে পরিমাণ সেতু, বেসামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, অর্থাৎ ইরানের অর্থনীতি আগে যদি মরা থাকে, মরার উপর খাড়ার গাছ যেটা পড়ে সেটা এর মধ্যে পড়ে গিয়েছে। না, কিন্তু এটা কিন্তু আমি একটা কথা আমি শুধু ইন্টারাপ্ট করছি, কিন্তু একদিক থেকে এটা সত্যি, কিন্তু আরেকটা হিসাব আছে। ইরানের বলতে গেলে স্যাংশন কিন্তু এখন উঠে গেছে, ইরান তার তেল একদম বাজার দামে বিক্রি করতে পারছে, তারা কিন্তু অনেক টাকা আয়ও করেছে এই যুদ্ধের সময়, চায়না এবং অন্যান্য দেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে। অন্যান্য যেগুলো স্যাংশনের শুধু তেল না, যেমন কোনো ভালো ইকুইপমেন্ট সে ওপেন বাজারে কিনতে পারে না, সে কোনো বিজ্ঞানের জন্য যে জিনিসটা দরকার হয় সায়েন্স টেকনোলজিতে, যেখানে ইরানিয়ান জনগণ এত প্রেসারের পরেও, এত স্যাংশনের পরেও আমি বিস্মিত হয়ে যাই আমি যখন অয়েলের ব্যাপারে দেখি, জিওফিজিক্যাল রিসার্চে তারা এত অ্যাডভান্স নিজেরা, কিন্তু কিন্তু স্যাংশনের কারণে তারা নানা সমস্যার মধ্যেও ছিল। তারা কোথাও আমদানি রপ্তানি করতে পারতো না, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারতো না, এলসি চালু করতে পারতো না, নানা সমস্যায় তারা ছিল। কোনো কিছু কিনতে পারে নাই, কোনো রিসার্চের কাজে কোঅপারেশন করা, কোনো কিছু করতে পারেনি, এবং এখনো তো সেটা আছে। তারা নিজেরা যেটা করছে সেটা তো ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার মধ্যেই তো সে বলে ফেলে মাঝে মাঝে যে জনসাধারণ দারুণ উন্নত, দারুণ এনলাইটেন্ড, ভেরি অ্যাডভান্সড, যে এরা যে কি করতে পারে। এবং সেটা কিন্তু আমরা দেখছি যে এত স্যাংশনের পরেও ওরা অনেক উন্নতি করেছে, যে জিনিসগুলো কাজ করেছে। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর মেহরাজ মোমেন আপনার কাছে একটু যাই। সেটি হলো যে আমি
আমি একটু হ্যাঁ। শেষ করি। জি। স্যাংশন যদি উঠে যায় তাহলে আমি আপনাকে বলতে পারি যে ইরান অচিরে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট হুম। মানে অ্যাডভান্সড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সে হবে, কারণ তার যে ম্যান পাওয়ারের যে কোয়ালিটি ইজ ইনক্রেডিবল। ওকে, একটা সম্ভাবনা হিসেবে আমরা রাখছি বিষয়টাকে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, সেটা হলো যুদ্ধ বন্ধের জন্য আমাদের প্রেসিডেন্টের একটা শক্তিশালী যুক্তি দাঁড় করানো দরকার ছিল, অর্থাৎ যুদ্ধটা তিনি বন্ধ করতে চাইছিলেন। এটি আমরা তার গত সপ্তাহের বক্তব্যে একাধিকবার টের পেয়েছি। তিনি বলছিলেন না আর বেশি দিন হবে না, আবার মাঝে মাঝে হুমকি দিচ্ছিলেন, আবার মাঝে মাঝে বলছেন না যুদ্ধটা বন্ধ করা উচিত। তার আসলে জয় দরকার ছিল। এখন যদি হরমুজটা চালু করা যায় তাহলে তো এটা এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর ইরান যুদ্ধ থেকে কি হতে পারে? যদিও এটি নিজেদের ভুলের জন্যই গিয়েছিল, আবার যদি ফেরত পাওয়া যায়, এই একটা কারণেই তো ইরান যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ করা যায়। আপনার কাছে কি মনে হয়, এটা কি সাকসেস দেখিয়ে প্রেসিডেন্ট কি যুদ্ধ বন্ধের পথে হাঁটবেন? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার যেটা একদম প্রশ্ন সহজ উত্তর, হ্যাঁ, এটা যদি ট্রাম্প আসলেই চান এটাকে বিজয় হিসেবে দেখিয়ে এখান থেকে উনি সরে যেতে পারেন। কিন্তু আরো অনেক এখানে লেয়ার্স আছে। যেমন এক নম্বর কথা, একটু যদি পিছনের দিকে দেয়, যখন ওবামা আমলে ইরানের সাথে যে ডিলটা হয়েছিল, যখন স্যাংশন অনেকখানি উঠে গেছিল, সেই 4 বছরে ইরানের ইকোনমি কিন্তু 6 থেকে 7% গ্রো করেছে। এটা আবার যখন ট্রাম্প এসে ওটা ছিঁড়ে ফেললেন, তখন ওটা আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই অবস্থাটাকে, হরমুজটাকে খোলা রাখার জন্য এই স্যাংশন গুলোকে কিন্তু আপনার শুধু, এবং ডক্টর সারওয়ার একদম ঠিক কথাই বলেছেন, শুধু তো এটা তেল না, এখানে অনেক কিছু, যেমন অনেক ওষুধ ওরা আনতে পারে না, অনেক ধরনের জিনিস আছে। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা, যদি টোল ওরা নাও রাখে, কিন্তু অলরেডি ওরা ওমানের সাথে একটা ব্যবস্থাপনায় যাচ্ছে। হরমুজের কন্ট্রোল ইরান এমন ভাবে করবে যেটা এই যুদ্ধের আগে তারা আগে করেনি। কিন্তু আরো কিন্তু পৃথিবীতে উদাহরণ আছে, যেমন ডেনমার্ক, তারপর ইজিপ্ট, ওরা কিন্তু এরকম টোল নেয়। এটা হয়তো যেটা ওরা নিচ্ছিল ওই যুদ্ধের সময়, ওটা তো এক্সেসিভ ছিল, এভাবে হয়তো হবে না। হয়তো টোল, হয়তো সবকিছু তো আপনার অর্থ দিয়ে হয় না, অনেকভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু ওই কন্ট্রোলটা কিন্তু ইরানের হাতে একদম চলে গেল। হরমুজটা এখন শুধু যদি খোলা থাকে, শুধু যদি জাহাজ যেতে পারে, তাহলেই কিন্তু আপনার ট্রাম্প এটাকে দাবি করবেন এটা একটা বিজয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এইটা হরমুজ প্রণালী কিন্তু আসলে ইরান বন্ধ করেনি, বন্ধ করেছিল আমেরিকা, ইসরায়েল এবং তার অ্যালাইজ এর জন্য। আমরা কিন্তু দেখেছি আমেরিকান অ্যালাই, ফ্রান্স, ইভেন জাপান, তারাও কিন্তু আপনার ইরানের সাথে ব্যবস্থা করে তাদের জাহাজ যেতে দিয়েছে। ইরান যে কন্ট্রোলটা হরমুজের উপর নিয়ে আসলো, এই কন্ট্রোলটা ছাড়বে না। হয়তো টোল হয়তো নিবে না, কিন্তু এই কন্ট্রোলটা থাকবে। প্লাস ওরা একসাথে ওমানের সাথে কাজ করছে। তো এই সমস্ত কারণে এটা থেকে দূর করা কঠিন হবে। এবং আমিও ডক্টর সারওয়ারের সাথে একমত, আগামী 5 বছরের মধ্যে আমরা ওয়েস্ট এশিয়াতে ইরানকে একটা অত্যন্ত শক্তিশালী দেশ হিসাবে দেখব, এবং এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অবদান। এভাবে করে যদি যুদ্ধে না যেত, তাহলে এই জিনিসটা হতো না। এবং এখন ওয়ার্ল্ড অর্ডারের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখনো চিন্তা করছি এটা আমেরিকা মানবে না, কিন্তু এই যুদ্ধে আপনি চিন্তা করেন, বহু কিছু আমেরিকা মানেনি, কিন্তু তাতে কিছু আসে যায়নি। এই জিনিসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। শুধু এই জায়গাতে না, আপনি অন্যান্য অনেক ধরনের জিনিস, যেমন কিউবার উপর স্যাংশন দিয়ে রেখেছে, সেই স্যাংশন অলরেডি অমান্য করা হচ্ছে। এখন আমেরিকার যে স্যাংশন অমান্য করছে, তাকে কিছু করার ক্ষমতা কিন্তু আমেরিকার নাই। ওয়ার্ল্ড অর্ডার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে এটা আমরা দেখতে পাবো। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। যুদ্ধটি চলছিল 3টি দেশের মধ্যে, আমেরিকা, ইসরায়েল এবং ইরান। আমরা আনুষ্ঠানিক যে বিবৃতিগুলো এখন পর্যন্ত পেয়েছি, আমেরিকা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ইরানও সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আমাদের মিডিয়া বলছে যে তারা রাজি হয়েছে, সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আইডিএফ তাদের সদস্যদেরকে এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশনা দেয়নি। এটি কি কোনো জটিলতা তৈরি করতে পারে, নাকি ইসরায়েল মেনে নিয়েছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই? না না, ইসরায়েলের ব্যাপারটা একটু অন্য ধরনের। ওখানে কিন্তু কেনেসেট, তাদের যে পার্লামেন্ট ইজ ভেরি পাওয়ারফুল। কাজে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে, এটা একটা মেজর সিদ্ধান্ত। এর জন্য তার যে ডেমোক্রেটিক প্রসেস আছে, সেটাকে তারা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তারা কিন্তু সব একত্রে কাজ করে একই ট্যান্ডেমে, যখন এই ধরনের কোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জ আসে। সেজন্য সে হয়তো কিছুটা সময় ব্যবহার করছে। কিন্তু আমার ধারণা যে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প যদি মেনে নেয়, ইসরায়েল ওটা মেনে নেবেই। ও এখান থেকে
মানে আমেরিকার যে ইচ্ছা তার বিরুদ্ধে ইসরায়েলের যাওয়ার কোনো ক্ষমতা নেই। তার কারণ ইসরায়েলের যে এই আয়রন ডোম, হুম। যেটা দিয়ে সে নিজকে প্রোটেক্ট করে আছে, এই যে ইসরায়েলি ইরানি মিসাইল গুলো যে তারা ধ্বংস করে, এটা কিন্তু ধ্বংস করতে পারতো না যদি আমরা তাদেরকে প্রতি বছর ইন দি টিউন অফ $5 বিলিয়ন তাদেরকে দেই এটাকে রক্ষা করার জন্য। এটা আমাদের টাকা, যুক্তরাষ্ট্রের টাকা, এবং আরো অন্যান্য অনেক সুযোগ আমরা ইসরায়েলকে দেই। কাজে সে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাকে সে প্রতিহত করবে কিংবা তার বিরুদ্ধে যাবে আমার মনে হচ্ছে না। ইসরায়েলও রাজি তারা হয়ে যাবে। সেটি করবে না বলে মনে হচ্ছে। ফিরবো আপনার কাছে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু যাই। সেটি হলো যে একদিকে তো হামলার একটা আশঙ্কা, থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, অন্যদিকে আমরা দেখছিলাম যে দেশের ভিতরে ডেমোক্রেটিক লিডাররা, আমরা যদি চাকসুমার, হাকিম জেফ্রিজের কথা বলি, পাশাপাশি রিপাবলিকান কয়েকজনও বেশ সোচ্চার হচ্ছিলেন। অর্থাৎ প্রেসিডেন্ট যে হামলার হুমকিটি দিয়েছেন, যে ভাষায় তিনি এর আগে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন, এবং সবশেষ আজকে তিনি যেভাবে সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন, একটু বেশ সরব গলাতেই তারা সক্রিয় হচ্ছেন। এটি কি শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে এই 14 দিনের সুযোগে পুরো যুদ্ধটা বন্ধ করে ফেলতে, যেহেতু সামনে মধ্যবর্তী নির্বাচন, একটু উৎসাহিত করবে কিনা? আচ্ছা, 1 নম্বর কথা, ট্রাম্প ডেমোক্রেটদের থ্রেটকে ভয় করে না। 2 নম্বর কথা, আপনি যে ডেমোক্রেটদের থ্রেটটা কথা বললেন, ওইটা কিন্তু অত্যন্ত, আপনি যদি দেখেন তারা কি নিয়ে আপত্তি জানাচ্ছিল, তারা আপত্তি জানাচ্ছিল কংগ্রেসের মানে অনুমতি ছাড়া যুদ্ধে গেছে, কিন্তু যুদ্ধটা যে ইমোরাল, যুদ্ধটাতে যাওয়াই ঠিক না, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলেনি। কেউ বলবো না লিডারশিপ কথা বলেনি, আমি বলবো রিপাবলিকান পার্টির থমাস ম্যাসি, এবং আমি ডেমোক্রেটদের মধ্যে রো খান্নাকে দেখেছি এটা নিয়ে কথা বলতে। এছাড়া আমি আর কারোর কাছ থেকে এই আসল মোরাল জায়গাটা নিয়ে আমি কিন্তু শুনিনি। কিন্তু অবশ্যই যেহেতু এই যুদ্ধটাতে আমি বলবো একটা অনেক বড় পরাজয় হয়েছে, কাজে এটাকে ডেমোক্রেটরা কাজে লাগাবে। এমনিতেই মধ্যবর্তী নির্বাচনে তাদের অনেক ভালো করার কথা, কারণ ট্রাম্প আরো অনেক আভ্যন্তরীণ নীতি, এগুলোতে আপনি যদি অর্থনীতির জিনিস দেখেন, অনেক ধরনের জিনিসে তার অনেক তার পারফরমেন্স অনেক খারাপ, এবং মধ্যবর্তী নির্বাচনে সাধারণত অপোজিশন পার্টি ভালো করে, এবং এবারও যেটা পোলগুলো বলছে ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে, ওদের অনেক ভালো করার কথা, এবং ওরা যদি এটাকে ঠিক মতো ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই ওরা অনেক ভালো করবে। কিন্তু ওরা যদি চাপ প্রয়োগ করতে চায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উপর, সেটা করতে পারবে। কিন্তু আমি বলবো ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ এই চাপ প্রয়োগ করতে একদমই অনাগ্রহী। তারা যেটুকু অল্প চাপ প্রয়োগ না করলেই না, এইটুকু তারা করেছে। বরং ডেমোক্রেটিক পার্টির ভোটাররা তারা অনেক চাপ তৈরির চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন ভাবে সফলকাম হয়নি। তবে ডেমোক্রেটরা ভেবেই নিয়েছে যে ট্রাম্প হারবে, তাদের আর কোনো কিছু করতে হবে না। কিন্তু এরকম ভাবে তারা যদি নিষ্ক্রিয় থেকে জিততে চায়, তাহলে মধ্যবর্তী নির্বাচনে জিতবে হয়তো, কারণ ট্রাম্পের মানে হুম, এত হুম, হুম, খারাপ হুম, অবস্থা, এটা জিতবে, হুম, হুম। কিন্তু যেরকম আপনার একটা ল্যান্ডস্লাইড বিজয়ের কথা, ওটা হবে না। এবং 2024 নির্বাচনের সময় অনেক ডেমোক্রেটরাই সেটি ভাবছিলেন যে ট্রাম্প জিতবেন না, তাদের হ্যাঁ, প্রার্থী জিতে আসবেন, তারা খুব হালকা ভাবে নিয়েছিলেন। মানে এমনটি আপনার কাছে এইবারের তাদের আচার আচরণে কিংবা নেতাদের আচরণে কি মনে হচ্ছে, ডেমোক্রেটিক নেতাদের আচরণে, যে শোনেন, তারা এটা শুধু হালকা ভাবে নিচ্ছে, ব্যক্তিগত আমরা জিতে আচার যাচ্ছি? আচরণ না, এটার স্ট্রাকচারাল জিনিসটা দেখতে হবে। আপনার ডেমোক্রেটই বলেন আর রিপাবলিকানই বলেন, বিশেষ করে নেতৃস্থানীয় আপনি যাদেরকে দেখবেন, তাদের সবাই হচ্ছে এইপ্যাকের টাকা নেয়। হ্যাঁ, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, এইপ্যাকের ক্ষমতা এই প্রথমবারের মতো চ্যালেঞ্জ হয়েছে। এই লাস্ট আমরা 1 বছরে অনেকগুলো নির্বাচনে দেখছি যে যেখানে আপনার এইপ্যাক কোন একটা প্রার্থীকে বলে যে হ্যাঁ এটা আমাদের প্রার্থী, প্রার্থী সেই জিনিসটা ফলাও করে না, বরং গোপন করতে চায়। এটা খুবই ইন্টারেস্টিং, এটা কোনোদিন আমেরিকায় মানে এর আগে কোনোদিন দেখা যায়নি। কাজে একটা স্ট্রাকচারাল একটা চেঞ্জ হয়েছে। তো সেটার কি ইম্প্যাক্টটা, তবে মানে এটা আর কি খুবই হতাশাব্যঞ্জক, কারণ এই ইম্প্যাক্ট গুলো, স্ট্রাকচারাল চেঞ্জের ইম্প্যাক্ট আপনার অনেক সময় লাগে এটাকে বুঝতে। তবে এটা শুরু হয়ে গেছে। এই প্যাকের যে একটা অনমনীয় ক্ষমতা ছিল যে তারা যেখানে না করবে সেখানে কোনো প্রার্থী বিজয় মানে জিততে পারবে না, ওই জিনিসটা ভেঙে গেছে। এবং এইটা আমরা দেখব যে ডেমোক্রেটরাও ভবিষ্যতে আরো প্রার্থী আসবে যারা গর্বের সাথে বলবে যে আমরা এই প্যাকের টাকা নেই না। তা আমরা অপেক্ষা করছি এই এই জিনিসটা আরো সামনে আসবে। জি। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে সকালে যখন প্রেসিডেন্ট পোস্ট করলেন যে সভ্যতা ধ্বংস করে দেবেন, আহ,
এরপর তো আমরা দেখলাম ডেমোক্রেটদের কয়েকজন কথা বললো, যেটি মেহনাজ মোমেন বলছিলেন, রিপাবলিকানদের দুই একজনে বলছিলেন। কিন্তু সাধারণত এই ধরনের আশঙ্কা অনেককেই এই আতঙ্কিত করছিল যে হয়তো নিউক্লিয়ার, হয়তো আমি বলছি যে এমন একটি ব্যবহার হতে পারে, কিংবা এই চরম যে হামলাটি হবে সে হামলায় মানবাধিকার, আইনের শাসন, যুদ্ধের নিয়ম অনেক কিছু উপেক্ষিত করা হবে। এসব ক্ষেত্রে আমরা কি দেখি, বিশ্ব নেতারা কোথাও না কোথাও কথা বলেন, স্টেটমেন্ট দেন, বিবৃতি দেন। কিন্তু এইবার বিশ্বের সব নেতাকে আমরা দেখলাম মোটামুটি মুখে একটা লাগাম এঁটে রাখলেন। তারা কি নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করলেন, নাকি তারাও আপনার মতোই মনে করছিলেন না শুধু শুধু কথা বলে লাভ কি, হামলা তো হবে না? না, তারাও জানে, তারা তো লক্ষ্য করেছে হ্যাঁ, অনেকদিন জানলেও ধরে তো এইসব জায়গায় যে স্টেটমেন্ট দিতে হয়, মানে ডিপ্লোম্যাটিক নর্মসের কারণেও আপনাকে দিতে হয়। না না, তাদের তো আবার অন্য ব্যাপারও আছে, তাদের ওকে। নিজস্ব স্বার্থ রয়েছে। হুম। আপনি লক্ষ্য করবেন যে এবারে আমি সবচেয়ে বিস্মিত হয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের যে বিরাট ইন্টারভিউ গুলো, মানে যে প্রেস কনফারেন্সে যে সে কথাগুলো বলল, সেখানে কয়টা জিনিস আমার দারুণ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন উনি অপবাদ দিচ্ছিলেন যে ইউরোপিয়ানরা তাকে সমর্থন করেনি তার এই যুদ্ধে। তারপরে উনি অ্যাড করলেন জাপান, অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ কোরিয়া। খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক ঘনিষ্ঠ বন্ধু। মানে এর আগে যত যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধে এরা কিন্তু সবাই যুক্তরাষ্ট্রকে হেল্প করেছে। এই গ্রুপটা, তারা পর্যন্ত, যেখানে জাপানের নতুন প্রাইম মিনিস্টার মহিলা, উনি ডোনাল্ড ট্রাম্প ওনার সঙ্গে দারুণ খাতির করলেন। হ্যাঁ, মনে হলো যে দারুণ গভীর বন্ধুত্ব, কিন্তু আসল ব্যাপারে তারা কিন্তু যুক্তরাষ্ট্রকে, আমাদেরকে সাহায্য করতে রাজি হয়নি। মানে এটা তাদের কিন্তু সাথে একটা একটা জোটও আছে, আপনি যে দেশগুলো বললেন, মানে এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণ কোরিয়া বাদে হ্যাঁ, কোয়াড, কোয়াড যে জোটটা ইন্ডিয়া সহ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের জি। আমাদের তো ডিফেন্স জোট আছে। জি। তা সত্ত্বেও তারা কিন্তু এবারে আমাদেরকে সমর্থন করলো না। হুম। এবং ট্রাম্প ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ উল্লেখ করলেন যে কেউ তাকে সমর্থন করেনি, শুধু সমর্থন করেছে, সে নাম কার বলছে, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত আর কাতার। মানে তারপরে গালফের সে বন্ধুরা। দুটো অ্যাড করেছে, বাহরাইন এবং কুয়েত। এবং তারপরে সে কুয়েতকে ইনসাল্ট করেছে, যে কুয়েতের যে ডিফেন্স বাহিনী যারা, হ্যাঁ, তারা দুটো আমেরিকান প্লেনকে ভূপাতিত করেছে। এটাও সে কিন্তু সে টিটকারি করেছে ওখানে। হুম হুম। হ্যাঁ, তার অর্থ এই আলোচনায় বোঝা গেল, আপনার এই প্রশ্নের পথ ধরে আমার মনে হচ্ছে যে এবারের এই ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কেউই তেমন সমর্থন, এবং শুধু সমর্থন নয়, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনি মোদির দিকে তাকান, ইন্ডিয়ার মোদি বলছে যে আমার কোনো ফ্যাসিলিটিস আমি ব্যবহার করতে দেব না। ওই কিন্তু প্রথমবার ওপেন, হুম হুম। প্রথম শুনলাম এক নেতা ওপেনলি বলল যে যুক্তরাষ্ট্রকে তার কোনো ফ্যাসিলিটিস সে ব্যবহার করতে দেবে না এই যুদ্ধে। আরো একটা ব্যাপার দেখুন, স্পেন, তারপরে ফ্রান্স এবং অন্যান্য অনেক কয়টা কান্ট্রি, তারা কিন্তু তাদের যেখানে আমেরিকান বেজ আছে, সেই বেজের যে এয়ার স্ট্রিপ, সেটা ব্যবহার করাও তারা নিষিদ্ধ করে দিয়েছে। হুম। তার অর্থ এই যে বিশ্বের নেতা যাদের কথা বললেন, তারা মুখে বলার চেয়েও কাজ বেশি করেছে। হ্যাঁ, একে একে বাধা দেওয়ার জন্য, যাতে মানে এবং তারা জানতো যে এই যুদ্ধটা মানে মানে যত ধমক দিচ্ছে, যে তার যে ব্লাস্টারি এগুলোকে তারা, ওই যে আমার মতোই, আমি যেমন তাকে ভাবি টাকো, হ্যাঁ, আমার মনে হয় ওরাও তাই টাকো ভেবেছে। এই জন্য তারা মানে তাকে কোনো সুযোগ দেয়নি, কিন্তু অত বেশি ব্লাস্টারিং এর মধ্যে যায়নি। এই হয়েছে ব্যাপার। কিংবা হয়তো আভ্যন্তরীণ কূটনৈতিক যোগাযোগ হয়েছে, যেটা হয়তো আমরা জানি না, হয়তো হোয়াইট হাউসের বিহাইন্ড বিভিন্ন দ্য সিনস। সূত্রের সঙ্গে তাদের নেটো থেকে শুরু না, করে বিহাইন্ড বিভিন্ন দ্য জায়গাতে সিন তো হবেই, যোগাযোগগুলো কারণ হয়েছে। এদের মধ্যে তো বন্ধুত্ব গভীর এবং জি। এদের ফোনে কনভারসেশন হয়। কিন্তু তাও আমার যেন মনে হচ্ছে যে এইবারে মানে দিস ইজ দি ফার্স্ট টাইম যে আমরা এই ব্যাপারে, আমরা যুক্তরাষ্ট্র ছিলাম বন্ধুবিহীন, কেউই ছিল না এক্সেপ্টিং ওই আরব কান্ট্রি। তাও তো আবার আরব কান্ট্রির যে সৌদি প্রিন্স এমবিএস, তাকে বললো লিকিং মাই অ্যাস অল দ্য টাইম। হুম। এই যে কথাটা বলবো, এটা কিন্তু মানে আরব একটা প্রিন্সের জন্য এর চেয়ে অপমানজনক কোনো শব্দ থাকতে পারে না, ফ্রেজ। এবং সেজন্য কিন্তু সে খুবই মানে পেয়েছে, খুব ক্ষুব্ধ হয়েছে। কিন্তু মানে চামচা ইজ অলওয়েজ চামচা। হ্যাঁ, চামচা যারা হয়, বিদূষক হয়, হ্যাঁ, সে তো সবসময় চামচা। কাজে রাগ করেছে সে ঠিকই, কিন্তু চামচাগিরিও সে ছাড়ে নাই। সো
এবারের এই যুদ্ধটায় আমরা অনেক কিছু দেখলাম, হ্যাঁ, অনেক কিছু শেখার ছিল, জি। এবং আমরা শিখেছি, পৃথিবীর কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। ওকে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। প্রফেসর একটু মেনাজ মোমেন আপনার কাছে একটু শুনি। সেটি হলো যে আমরা আলোচনা করছিলাম, মানে গত সপ্তাহ আপনার সাথে কথা হচ্ছিল, কিংবা এই অনুষ্ঠানে আমরা বারবার করে আলোচনা করছিলাম, সেটি হলো পাকিস্তানের উত্থান মিডিয়েটর হিসাবে, যেখানে পাকিস্তানকে একটা ক্ষয়িষ্ণু দেশ হিসেবে দেখা হচ্ছিল, অর্থনীতি, সামরিক নীতি, নানা ধরনের বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তাদের উত্থানটা হতে হতে এমন একটা পর্যায়ে আমরা সংশয়ে ছিলাম যে পাকিস্তানের কি সেই ক্ষমতা আছে কিনা যে তারা আসলেই পারবে। কিন্তু পারল তো। শেহবাজ শরীফ, আসিম মুনির, তাদের নাম ধরে এখন আমাদের প্রেসিডেন্ট টুইট করছেন যে তাদের কথায় আমি এটি রাজি হয়েছি। মানে পাকিস্তান তো তাহলে আন্তর্জাতিকভাবে একটা শক্তিশালী পর্যায়ে চলে যাচ্ছে, এমনটা মিন করে কিনা, নাকি এই বিচ্ছিন্ন ঘটনা এটা? আচ্ছা, এখানে একটা জিনিস, পাকিস্তানের উত্থান এবং এই যে ইউরোপিয়ান দেশদেরকে চুপ থাকতে দেখলাম, এটা মুদ্রার এপিট অপিট। কারণ আপনার যেগুলো আপনার একটা কতগুলো ডেমোক্রেসি, কতগুলো ডিপ্লোম্যাটিক নর্ম আছে, যেহেতু ট্রাম্প ওগুলো কোনোটাই মানেন না এবং কখন কি করবেন, এই জন্য আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সমস্ত নেতারা অনেকখানি আতঙ্কে থাকেন এবং অনেক জিনিস যেটা ওনারা সামনে এসে প্রকাশ করতেন এটা ওনারা করেন না। এখন এটা ওনারা বিহাইন্ড দ্য সিন করার চেষ্টা করেন, কারণ অনেক সময় অনেক কিছু নিয়ে ভীষণ একটা মানে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে পাকিস্তান মানে দে নো হাউ টু প্লে ট্রাম্প, একদমই খুবই ভালোভাবে করেছে। কতটা চাটুকারিতা করতে হবে, কতটা ছাড় দিতে হবে এবং কতটা নিজেদের অবস্থানকে ধরে রাখতে হবে, তারা এটার যে একটা কি বলবো, এটার যে একটা মানে একটা থাকে না, একটা হিসাব থাকে, সেই হিসাবটা তারা মেলাতে পেরেছে। এবং যেমন গালফের দেশগুলোর যদি দিকে তাকান, তারা চাটুকারিতাই এত করেছে, তারা আর কোনো কিছু তারা করতে পারেনি। হ্যাঁ, আমি বলবো পাকিস্তান এবার আরেকটা জিনিসও মনে রাখতে হবে, আমাদের এশিয়ার মধ্যে পাকিস্তান একমাত্র মুসলিম নিউক্লিয়ার কান্ট্রি। কাজে কতগুলো আলাদা জিনিস আছে যেগুলো মানে আলাদা কি বলবো, মানে ইউনিক কতগুলো ক্যারেক্টারিস্টিক, কতগুলো ট্রেট আছে যেটা পাকিস্তানকে অনেক শক্তিশালী করেছে। কিন্তু পাকিস্তান এখানে আমি বলবো কূটনীতিক ভাবে এটা দারুণ রকমের সাফল্য, এবং তারা দে নিউ যে এটা কিভাবে করলে এই জায়গাটায় যেতে পারবে, এবং এটা যে তারা করতে পেরেছে এবং সফল হয়েছে, এটা একটা সবার জন্য এটা একটা অনেক ভালো খবর। কারণ এই যে 2 সপ্তাহের যে পজটা পাওয়া গেল, এই পজটার পথ ধরে হয়তো একটা শান্তির পথ আসলেও আসতে পারে। প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, আপনার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন রাখি। গানটা নিঃসন্দেহে শুনেছেন যে সতীনাথ মুখোপাধ্যায়ের সোনার হাতে সোনার কাকন কেকার অলংকার, এই জায়গাটাতে, অর্থাৎ এই যে শান্তি প্রস্তাবটা 2 সপ্তাহের জন্য দেয়া হলো, একটু অনেকের মধ্যে সংশয় যাচ্ছে। মানে শেহবাজ শরীফের অনুরোধ শুনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে প্রস্তাব রাখলেন শেহবাজ শরীফ? সেটা বলা কঠিন। আপনার প্রশ্নটা দারুণ ভালো হয়েছে, যে কেকার অলংকার, সোনার হাতে সোনার কাকন, ঠিকই প্রশ্নটা ভালো হয়েছে। এটা আমরা এখনো মানে আমরা জানি না। আমার হচ্ছে যে এটা মিউচুয়াল কানেকশনস হয়েছে। তবে মানে মানে মোটামুটি ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করলো শেহবাজ শরীফ। শুধু তাই নয়, আপনি মানে ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানের প্রতি খুব তার দুর্বলতা রয়েছে, এর আসল কারণ কিন্তু আমরা যদি দেখি যে পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প যেটা তার মানে একদম হৃদয়ের ভেতরে গাঁথা, কিভাবে একটা নোবেল প্রাইজ পাওয়া যায়, সেই নোবেল প্রাইজে পাকিস্তান তাকে নমিনেট করেছে অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে। হ্যাঁ, এটা কিন্তু সে আর কারো কাছ থেকে পায়নি। সে পেয়েছিল, পরবর্তীতে ইসরায়েল থেকে পেয়েছিল, পরে পেয়েছিল, প্রথমে পাকিস্তান দিয়েছে। খুব ইন্টারেস্টিং। সে বলছে যে আমাদের যে যুদ্ধটায় কয়েক মিলিয়ন লোক মারা যেতে পারতো, সেটাকে বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প। কাজে সে এই প্রাইজটার প্রাপ্য তার। কিন্তু উনি এই ব্যাপারটা উনি মোদির কাছ থেকে চেয়েছিলেন, কিন্তু মোদি ওনাকে কোনো ক্রেডিটই দেন নাই এই যুদ্ধ বন্ধ করার জন্য। ইউ রিমেম্বার দ্যাট? কাজে আরো একটা ব্যাপার, যে এই যে যুদ্ধটা বন্ধ করার পর আমরা সবাই জানি যে এই যুদ্ধ বন্ধ করে কি শেহবাজ শরীফ করেছে নাকি আসিফ মুনির করেছে? এটা করেছে আসিম মুনির এটা করেছে, ফিল্ড মার্শাল। তার কারণ পাকিস্তানে যুদ্ধ হবে কি না হবে এটা সিদ্ধান্ত পাকিস্তানের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, পার্লামেন্টের মানে
অফিসিয়ালি তাদের জুরিসডিকশন, কিন্তু ডিফ্যাক্টো এটা হলো ওদের কমান্ডার ইন চিফ, হুম। এবং এটা ওই আসিম মুনিরেরই করা। তার অর্থ যে তখন যে নেগোসিয়েশন হয়েছে যে যুদ্ধটা বন্ধ হবে ভারত পাকিস্তান, সেটার কিন্তু মেইন হলো আসিম মুনির। এবং আপনার খেয়াল আছে যে যুদ্ধের পরপরই কিন্তু ওনাকে হোয়াইট হাউসে ইনভাইট করে এনেছে, যুদ্ধের পরপরই। হুম। এবং তারপরে উনি ফেরত গিয়ে হি বিকেম দ্য বিগ ফিল্ড মার্শাল, অ্যান্ড নট অনলি দ্যাট, যে উনি উনারই ইনফ্লুয়েন্সে পাকিস্তান নমিনেট করে দিল ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য। এটার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে নার্সিসিস্টিক একটু ভাব আছে, এই কারণে এটা কিন্তু তার জন্য একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কারণ সে এটাকে পছন্দ করে এই অ্যাওয়ার্ডটাকে, এবং এটা যেহেতু পাকিস্তান এটাকে নমিনেট করেছে, এই জন্য পাকিস্তানের প্রতি আমার যেন মনে হয় যে তার মনের ভেতর থেকে একটা কৃতজ্ঞতা রয়েছে, যে কারণে পাকিস্তানের থ্রুতেই আবার এই যুদ্ধ থেকে ওনার একটা এক্সিট র্যাম্প বের হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, এই এক্সিট র্যাম্প কিন্তু আমরা কয়েক ঘন্টা আগেও আমরা বুঝতে পারিনি। সেই এক্সিট র্যাম্পটা কিন্তু এই পাকিস্তান তাকে এনে দিয়েছে। এই কারণে আমার যেন মনে হয় যে যুদ্ধটা আমার মনে হয় শেষ হয়ে যাবে, কারণ এই যুদ্ধ কন্টিনিউ করার যে ইচ্ছা কিংবা খায়েশ ডোনাল্ড ট্রাম্পের নেই, তার কারণ মধ্যবর্তী নির্বাচন আসছে খুবই কাছে। যুদ্ধ যদি চলে আর তেলের দাম যদি বেশি হয়, গ্যাস পাম্পে ইনফ্লেশন, ইকোনমি ধসে পড়বে, পাবলিক তাকে ভোট দেবে না, তার দলকে। এবং দল যদি হারে তাহলে তার ইমপিচমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে তার মাথার মধ্যে ওইটা যে আমি দল হারুক কিছু আসে যায় না, কিন্তু তার যেহেতু ইমপিচমেন্টের সম্ভাবনা দল হারলে, সেই কারণে সে দলকে হারতে দেবে না। এবং যে জন্য সে কিন্তু ভোটিং ব্যাপার নিয়েও কিন্তু একটা নতুন লেজিসলেশন করার চেষ্টা করছে, যাতে সে ইনফ্লুয়েন্স করতে পারে। কাজেই এই সব জিনিসকে আমরা যদি ধরি, অল ভেরিয়েবলস, তাতে আমার মনে হয় যে এই যুদ্ধকে ফার্দার কন্টিনিউ করার মতো তার খায়েশ নেই। উনি এক্সিট র্যাম্প খুঁজছিলেন এবং সেটা পাকিস্তান তাকে দিয়ে দিল। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আমি মেহনাজ একটা প্রেডিকশন করতে চাই। জি, শিওর। এই মুহূর্তে এই যুদ্ধ শেষ হবে, এই নভেম্বর পর্যন্ত কিচ্ছু হবে না, কিন্তু নেক্সট ইয়ার কোনো না কোনো সুযোগে ইসরায়েল আবার আক্রমণ করবে, কারণ এটার সুরাহা হয়নি। আমেরিকা হয়তো এভাবে করে জড়াবে না, বা আমেরিকার তখন কি অবস্থা হয় মধ্যবর্তী নির্বাচনের পরে আমি জানি না। ইসরায়েলের এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা লেবাননে, এই সমস্ত নিয়ে এই মুহূর্তে কিছু করবে না। প্লাস আমেরিকা এই মুহূর্তে ইসরায়েল করলে আমেরিকা সেটা সমর্থন করবে না। কিন্তু নেক্সট ইয়ারে আমরা দেখবো আবার, তাহলে প্রশ্নটা করে ফেলি। সুরাহা হলো না, প্রশ্নটা এটা আবার ইসরায়েল আসবে। ওকে, আপনার প্রেডিকশন থেকে আমি প্রশ্নটা করে ফেলি। মানে তেহরানে নিঃসন্দেহে মানুষ এখন শান্তির ঘুমে আছে, ভোর 4:09 বাজে। তারা হয়তো শুনে ঘুমানোর সুযোগ হয়নি, কিংবা ঘুমাতে গিয়েছিলেন কিনা জানি না, যে আগামী 14 দিন অন্তত বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন না তারা। কিন্তু যুদ্ধ তো নানা উইং বেড়েছে। আমরা পরবর্তী দেখলাম ইসরায়েল লেবানন যুদ্ধটা গিয়েছে। এখন মূল যুদ্ধের জায়গাগুলোতে শান্তি চুক্তি হলো, যুদ্ধবিরতি হলো, কিন্তু লেবানন ইসরায়েল সেগুলো কি থামবে, নাকি সেগুলো কন্টিনিউ চলবে? লেবাননের যেটুকু ভূমি ইসরায়েল দখল করেছে সেটি তাদের দখলেই থেকে যাবে, বিষয়গুলো এমনই থাকবে? আচ্ছা, এখানে এটাই আমরা যখন ইন্টারন্যাশনাল অর্ডারের কথা বলি, ইসরায়েল মনে হয় যে ইন্টারন্যাশনাল অর্ডারের একদমই বাইরে। কারণ যে পরিমাণ ভূমি তারা লেবাননের দখল করে নিয়েছে, এটা কিন্তু রাশিয়া ইউক্রেনের যতটা করেছে তার থেকে পরিমাণে বেশি। এবং তারা যেভাবে করে নির্বিচারে ওখানে হত্যা করছে, কিন্তু হিজবুল্লাহ কিন্তু সেখানে এখন ভালো রকমের প্রতিহত করছে। তো এখন আমার মনে হয় যে, এবং যেহেতু এখন ইসরায়েলের অবস্থা ওরকম শক্তিশালী না, ইসরায়েল যেটা করে, যখনই তাদের অবস্থা দুর্বল হয়ে যায় তখনই তারা সিজ ফায়ার করে চলে আসে, আবার শক্তি সঞ্চয় করে 6 মাস 1 বছর পর যাবে। এটা কিন্তু আপনার ইসরায়েলের, আপনি মানে একদম 47 থেকে যদি ইতিহাস দেখেন, এটা বারবার ঘটেছে, এবং আমার কাছে মনে হয় এটা আবারও ঘটবে। এটা আমার ভয় লাগছে। আচ্ছা, আরেকটা কথা পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের স্টেক কিন্তু অনেক হাই ছিল। পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে। যদি সত্যি ইরানে এরকম বিধ্বংসী কিছু হয়, কি পরিমাণে রিফিউজি যাবে, কি পরিমাণে এনভায়রনমেন্টাল পলিউশন হবে। মানে পাকিস্তানের স্টেক কিন্তু অন্য সব মানে ইরানের সাথে যার বর্ডার আছে সেই সব দেশের স্টেক কিন্তু অনেক হাই ছিল। কারণ এরকম কোনো বিধ্বংসী যখন
কোনো কিছু হয়, সেগুলো তো আপনার পলিটিক্যাল বর্ডার না। ওকে, একেবারে শেষ, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, কি দাঁড়ালো তাহলে 14 দিনের যুদ্ধবিরতি, পরিস্থিতি কতটা স্বাভাবিক হলো সংক্ষেপে শুনতে আমার মনে চাচ্ছি। হচ্ছে স্বাভাবিক হওয়ার দিকে, কারণ এক্সিট র্যাম্পটা উনি পেয়ে গেছেন, যেটা আমি আপনাকে আগে বলেছি। হুম আর লেবাননের ব্যাপারে আমি একটা কমেন্ট করব, হুম যে আমরা অতীতে দেখেছি দশকেরও বেশি আগে, যখন ইসরায়েল এই সাদার্ন লেবাননের একটা অংশ দখল করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যে রেসিস্ট্যান্স, গেরিলা ওয়ারফেয়ার, হুম, সেটা তারা সহ্য করতে পারেনি, কারণ তাদের লস ছিল প্রচুর, তখন তারা কেটে পড়েছে ওই জায়গা ছেড়ে। কাজে বর্তমানে যে জায়গা তারা দখল করেছে, যে বাফার জোন করার চেষ্টা করছে, আমার ধারণা যে হেজবুল্লাহ ইজ গোনা গো ফর এ গেরিলা ওয়ারফেয়ার এগেইন। এতে তাদের অভিজ্ঞতা, দীর্ঘকালের অভিজ্ঞতা হুম এবং খুব সাফল্যজনক অভিজ্ঞতা। কাজে এই জন্য আমার মনে হয় হেজবুল্লাহর মানে যে রেসিস্টেন্স হবে, যে গেরিলা রেসিস্টেন্স, সেটা ইসরায়েল স্ট্যান্ড করতে পারবে না, তার ওখান থেকে কেটে পড়তে হবে। তবে আমি একটা অ্যাড করব, যে ওই যে 10টা পয়েন্ট দিয়েছে বা ইরান, হুম, 10 পয়েন্টস হ্যাঁ, তার সে মধ্যে দিয়েছে, হুম তার মধ্যে একটা পয়েন্টে কিন্তু এটা ইনক্লুড করা আছে যে লেবানন ছেড়ে তার চলে যেতে হবে, এবং ওখানে হেজবুল্লাহর যে লোকদেরকে ধরছে তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং এটা ও গ্যারান্টি চাচ্ছে ইরান অ্যাজ 1 পয়েন্ট অফ দ্য 10 পয়েন্ট ডিম্যান্ড। ওকে, সো কাজেই আমার মনে হচ্ছে তাই হবে। আমি আর একটা দেখুন, হুতি নামে যে গ্রুপটা আছে ইয়ামেনে, ওরা কিন্তু বাবেল মান্ডাফ করে যে জায়গাটা, হ্যাঁ, এটা হলো লোহিত সাগর এবং গালফ অফ এডেন, এটার মাঝখানে, এটা কিন্তু স্ট্রেট অফ হরমুজের চেয়েও ছোট। এটা হলো 17 মাইল, মানে মানে হুম স্মলেস্ট ডিস্টেন্স, আর স্মলেস্ট ডিস্টেন্স অফ হরমুজ ইজ 21 মাইলস। এটা হলো 17 মাইল। আরো ব্যাপার, 17 মাইলের মধ্যে আবার দ্বীপ আছে কতগুলো। দ্বীপগুলো এমন ভাবে আছে যে কোথাও কোথাও চ্যানেল 2 মাইল, কোথাও 3 মাইল, কোথাও 6 মাইল ইত্যাদি। কাজে ওই জায়গাটা কিন্তু ইরানের অতি ঘনিষ্ঠ বন্ধু যারা হুম, হুতি, হুম তারা কিন্তু ওটা ব্লক করে দিতে পারে। ওরা যদি ওটা ব্লক করে দেয়, হ্যাঁ, তাহলে আপনি লক্ষ্য করে দেখুন, এশিয়া এবং ইউরোপের বিজনেস কামস টু জিরো। কারণ যে জাহাজগুলো এশিয়া থেকে যায়, ওই বাবেল মন্ডপ ক্রস করে উত্তর দিকে গিয়ে সুয়েজ ক্যানেল পার হয়ে তারা ভূমধ্যসাগরে আসে, তারপরে তারা ইউরোপের বিভিন্ন পোর্টে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। আবার অন দ্য কন্ট্রি, ইউরোপের যে মালগুলো, সেগুলো ভূমধ্যসাগর থেকে সুয়েজ ক্যানেল হয়ে তারপরে সে লোহিত সাগরে আসে, দেন ইট হ্যাজ টু ক্রস দ্য বাবেল মন্ডপ ফ্রম নর্থ টু সাউথ টু গেট ইনটু এশিয়া। কাজেই আমার যেন মনে হচ্ছে যে এই যুদ্ধের, আমি যেটা দেখছি স্ট্র্যাটেজিক্যালি, হুম যে এই যুদ্ধটা থেমে যাচ্ছে। কারণ এই যুদ্ধে যে ইরানকে পর্যদস্ত করা একটা কঠিন কঠিন ব্যাপার। হ্যাঁ, ওকে, মানে তার জি যেসব জায়গাগুলো খুব মারাত্মক পৃথিবীতে, দুটো জায়গা, স্টেট অফ হরমুজ অ্যান্ড বাবেল মান্ডাফ, দুটোই কিন্তু ইরানের জুরিসডিকশনের মধ্যে পড়ে গেছে বিকজ অফ দেয়ার ফ্রেন্ডস ইন ইয়ামেন। অলসো ওই বাবেল মন্ডপের যদি উল্টা দিকে দেখেন, মানে ইয়ামেনের উল্টা দিকে, হুম সেখানে কিন্তু আবার ইথিওপিয়া, এবং ওখানেও কিন্তু ইথিওপিয়াতে এদের লোক আছে, আপনার ইরানের লোকজন আছে। এবং শুধু তাই নয়, জিবুতি যে দেশটা, ওটা একটু উত্তরে, ওর ভিতরে কিন্তু এই ইরানি সমর্থক গেরিলা ফোর্স আছে। কাজে ইটস এ ভেরি ডিফিকাল্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজিক্যাল সিচুয়েশন। কাজে আমার যেন মনে হচ্ছে যে যুদ্ধটা চলে যাচ্ছে, থাকবে না। ওকে, এটা এটা যদি হয় আমাদের মানে আপনার মুখে ফুলচন্দন ফুটুক, এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। কারণ পৃথিবীর যে প্রান্তে যে যুদ্ধ হোক, সেটি রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্তাইন, ইরান আমেরিকা, লেবানন ইসরায়েল, প্রত্যেকটা যুদ্ধই থেমে যাক, মানুষ শান্তিতে বসবাস করুক, এইটুকু আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু অনেকগুলো অনিশ্চয়তা এখনো থেকেই আছে, কারণ যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে শুক্রবার ইসলামাবাদে বৈঠক শুরু করতে যাচ্ছে দুই পক্ষ, এবং তখনই আসলে দর কষাকষি করে কে কতটুকু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে সে ধরনের অনেক বিষয় থাকবে, এবং আলোচনা ভেস্তে যাওয়ার মতো বহু উদাহরণ আমরা দেখেছি এর আগে। কিন্তু আমরা শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি, আপনারা ভালো না, থাকবেন। আমার শুভকামনা কেন, যে টাকো ট্রাম্প ইজ ভেরি
মানে Okay, he- ধন্যবাদ তার ধন্যবাদ আমরা আপনাদের জানি মূল্যবান কি করতে পারেন। মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে বুধবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।